কি করছে ফর্মুলাটা দেখো আমাকে বেসিক্যালি এইটুকু ফর্মুলায় পড়ে, এই টু টু দি পাওয়ার এনটা কিন্তু ফর্মুলায় পড়ে না। ভালো করে দেখো, 0 থেকে n-1 অব্দি ফর্মুলায় আছে, n অব্দি আসে কি? স্যার ওইটাকে n-টাকে না নিয়ে n অব্দি ডাইরেক্ট নিয়ে নিতেই পারো। কেন n অব্দি কি করে নেব? 0 তে আছে না এখানে একটা 1 টার্ম আছে না, এই অব্দি দেখো নাও, এইটাকে এই অব্দি ফর্মুলায় নাও, দেখো কেটে কুটে যাবে। এটা টু টু দি পাওয়ার n, তাই তো? এটা কি মানে টু টু দি পাওয়ার n-1, তাহলে কি এসে যায়? টু দি পাওয়ার n মাইনাস টু দি পাওয়ার n প্লাস 1 কেটে গেল, মানে শুধু 1। তাহলে কমপ্লেক্সিটি কি? ইটস একটা কনস্ট্যান্ট টাইম অ্যালগরিদম, বি 1। ঠিক আছে স্যার বুঝতে পেরেছো? স্যার একটু উপরে ওঠানো। হ্যাঁ, এটাও আছে কিন্তু নোটসে, এও নোটসে আছে। ঠিক আছে, আচ্ছা এতটা বুঝতে পেরেছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার একটু অন্যরকম কিছুতে আসি, মানে যেটা সহজ তো নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেটা দিয়েছে তোমাদেরকে, তাহলে কিভাবে করবে সেটা একটু বুঝি। যাই লিখি, লিখবো সবাই? হ্যাঁ স্যার। বাকিরা বুঝছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, যদি আমাকে ফ্যাক্টোরিয়াল n দিয়েছে, প্রথম স্লাইডটা একবার দেখাতে বলছে। কোনটা গো? আমাকে কেউ টেক্সট করলে আমি কিন্তু বুঝতে পারবো না বাবা, হ্যাঁ আমাকে মুখে বলো, কারণ আমি টেক্সট করলে বুঝতে পারবো না, অন্য স্ক্রিনে লিখেছে। এইটা দেখাবো, চলে যাবো, যাবো কৃষ্ণেন্দু? লিখেছে। ফ্যাক্টোরিয়াল n ধরো দিয়েছে, আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল অফ এনি ভ্যালু, n এর ভ্যালু 0 থাকলে 1 হয়, তাই তো? আর আদারওয়াইজ কি হয়? এরকম ভাবে হয় তো, এটা হয়। আদারওয়াইজ তোমাকে এবার এর বলেছে কমপ্লেক্সিটিটা বার করে দেখো, মানে তোমাকে বললো ফ্যাক্টোরিয়াল ফাংশনের কমপ্লেক্সিটি, তোমাকে এটাও দিয়ে দেবে না, এটা তোমাকে ডিজাইন করতে হবে, ইট শুড বি ডিজাইন বাই ইউ। আমি তোমাদের করে দেখালাম, বাট এটা তোমাদের নিজেকে বুঝতে হবে, ফ্যাক্টোরিয়াল যখন বলেছে তাহলে আমাকে কিভাবে করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে করছি, এটা টুকো, এটা নোটসে নেই, কিন্তু এখন টুকন আগে বুঝে নাও, একটা অ্যাটলিস্ট বুঝে নাও। স্যার কি এই কোশ্চেন কি দেয় স্যার? তোমাকে হয়তো বলবে যে রাইট ডাউন দা, মানে ফাইন্ড আউট দা কমপ্লেক্সিটি অফ আ ফাংশন which is a factorial of n, মানে বা which is calculating factorial of a number। আর আগের ওই সাম দুটো যেটা দেখালেন ওখানে ওইখানে তোমাকে এটা বলে দেবে, কি দিবে উপরে দিয়ে দেবে, হ্যাঁ এইটা কোশ্চেনটাই যে এটা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইখানে তোমাদের এইটাই নিজেদের বার করে নিতে হবে। তো কিভাবে বার করব? আমি এইটাকে দেখে বা একটা কোডকে দেখে, একটা অ্যালগরিদমকে দেখে আমি কি করে এই টি অফ এন টার রিলেশনটা বার করব সেটাই শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করছে আমার এই কতগুলো গুণ করতে হবে তার উপর, হ্যাঁ কি না? স্যার এই ফ্যাক্টোরিয়ালটা কতবার গুণ করতে হবে তার উপর। তাহলে আমি টি এনটা কি নেব? নাম্বার অফ মাল্টিপ্লিকেশন needed to compute ফ্যাক্টোরিয়াল n, এরকম লিখতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু নাম্বার নেই। বুঝতে পারলাম এত দূর? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, দেন আমি কি করব ভালো করে দেখো, আমি চেষ্টা করব রিলেশনটা বার করার। তাহলে এটা দেখো আমি এখান থেকেই বার করতে পারি, tn equals to 1 হবে if n equals to 0 or equals to 0, রাইট? আর tn equals to দেখো প্রত্যেকবার আমাকে একটা ফাংশন কল করতে হচ্ছে না n-1 এর জন্য। এখানে দেখো ভালো করে দেখো, n-1 এর জন্য একটা ফাংশন কল হচ্ছে আর একটা করে গুণ হচ্ছে, হ্যাঁ কি না?
হ্যাঁ তাহলে টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান আদারওয়াইজ। বুঝতে পারলে? না স্যার স্যার আরেকবার এই যে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, আমি কালিটা চেঞ্জ করছি, দেখো এই যে এই লাইনটা আমি লিখেছি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, এখানে কি হচ্ছে মানে তোমরা তো কোডটা জানো, কোডটায় কি হয়, যদি 5 ফ্যাক্টোরিয়াল কল করতে দিই তাহলে কি হবে, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল এর কল যাবে, রাইট? হ্যাঁ তাহলে একটা ফাংশন কল যাচ্ছে তো, হ্যাঁ আর একটা গুণ করছো তো, আর একটা গুণ করছো না, একটাই গুণ করছো, হ্যাঁ তাহলে হ্যাঁ, ফাংশন কলটা কার জন্য যাচ্ছে, n মাইনাস ওয়ান এর জন্য যাচ্ছে না? হ্যাঁ তাহলে আমি কি লিখেছি, কার জন্য ফাংশন কল করেছি, আচ্ছা বুঝেছি। আর কি করেছি, কটা গুণ করছি, একটা ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার এবার। ক্লিয়ার এটা? বুঝেছি স্যার। মানে যদি হুম। এরকম ভাবে ভাবো, যদি এই ফরম্যাটে যদি আমি লিখি, তাহলে জিনিসটা ভাবো, যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখি তার মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখছো, তাহলে আমি হ্যাঁ। এটা বেসিক্যালি কি ক্যালকুলেট করছি, টি অফ 5, এই গুণটার জন্য 1 আসছে, আর এইটার জন্য কি আসছে, একটা টি অফ 4 আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। ঠিক আছে, একটা এক্সট্রা মাল্টিপ্লিকেশন, এই যে 1 এক্সট্রা মাল্টিপ্লিকেশন, এই যে এটা, আর একটা টি অফ 4, ক্লিয়ার? তাহলে এবার আমি এটাকে স্যার এই solve করব। 4 ফ্যাক্টোরিয়ালটা কি ওরকম ভাবে লিখলেন, টি অফ n মাইনাস ওয়ানটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালটা ডিনোট আবার করছে, আর ওয়ানটা হচ্ছে 5টা ইন্টু করেছে ওই জন্য। 5 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুণটা করেছো বলে, হ্যাঁ হ্যাঁ একটা এক্সট্রা মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে বলে, তাহলে আমি টি অফ এনটাকে টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখলাম। তাহলে বলো এর পরের বার কি কল হবে, এইটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি হবে, এখানে টি T অফ of এন n মাইনাস টু minus প্লাস ওয়ান 2 প্লাস ওয়ান, প্লাস ওয়ান প্লাস ওয়ান, হ্যাঁ তাহলে আমি এটাকে লিখতে পারি না টি অফ এন মাইনাস টু প্লাস টু। হ্যাঁ স্যার আমি এটা দেখে দেখো ডিরেক্টলি বলতে পারি কি টি অফ এন মাইনাস থ্রি প্লাস থ্রি হবে। হ্যাঁ তাহলে এরকম করতে করতে এটা আপ টু কত অবধি যাবে, এন অবধি যাবে, কারণ আমার T এন of মাইনাস zero, এন, হ্যাঁ, তাহলে আমি কি টি হ্যাঁ। অফ এন মাইনাস এন প্লাস এন, প্লাস n, হ্যাঁ, হ্যাঁ তাহলে টি অফ জিরো প্লাস এন। হুম, আচ্ছা সরি, আমি এটা ওয়ান কেন লিখেছি, আমাকে দেখো এটা আমি একটুখানি ভুল করে ফেললাম, এই জায়গাটা আমি একটা ভুল করে ফেলেছি, এটা তো জিরো হবে, কেন জিরো হবে বলো দেখি, জিরো ফ্যাক্টোরিয়ালে তুমি কোডটা কি লেখো, ইফ n ইকুয়ালস টু জিরো রিটার্ন ওয়ান, তোমায় কোনো কিছু কাজ করতে হয়, না কোনো ক্যালকুলেশন করতে হয়, না তাহলে আমি ওয়ান কেন লিখবো, ওয়ান তো মানে হচ্ছে গুণ বোঝাচ্ছে, একটা গুণও অ্যাটলিস্ট করতে হচ্ছে, কারণ আমার টি অফ এনটা কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, আমার তো টি অফ এনটা যখন আমি ক্যালকুলেট করি, মানে সরি আমি যখন জিরো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি তখন তো আমায় কোনো গুণ করতে হয় না, করতে হয় কি না, তো আমি এটা ভুল করে ওয়ান লিখে ফেলেছিলাম, এটা জিরো হবে, ঠিক আছে? ঠিক আছে মানে ভালোই হলো ভুলটা হয়ে, তোমাদের বোঝাতে সুবিধা হলো, জিরো প্লাস এন, তাহলে এটা কত আসছে এন, তাহলে আমি কি লিখতে পারি টি অফ এন ইকুয়ালস টু বিগ অফ এন, ক্লিয়ার? হ্যাঁ স্যার যদি কারোর বুঝেছি। কোনো জায়গায় ডাউট থাকে বলো, আমি আবার ক্লিয়ার করছি, বাট বুঝে নাও, কারণ এইগুলো কিন্তু আমি আর পরে রিপিট করার টাইম পাবো না, এরপর কিন্তু এর থেকে বড় বড় হবে যা হবে, আর এর থেকে বাজে হবে, তাই জন্য আমি বলছি। ঠিক আছে, যাবো পরেরটায়। হ্যাঁ এটা তোমরা বলো, সেম ভাবেই আরেকটা এক্সাম্পল করাচ্ছি আমি। তবে একটু ওই একটা একটুখানি তুলুন প্রথম থেকে একটুখানি, হয়েছে? এবার নামুন। পাও বি কমা এন ফাংশন, এটা হয়তো হ্যাঁ এটা স্যার দেখো এক্স্যাক্টলি আগেরটার হ্যাঁ মতো, স্যার হ্যাঁ কি না, এখানে রেকারেন্সলেশনটাও ঠিক আগেরটার মতোই দাঁড়া হচ্ছে না, এন এর ভ্যালু হ্যাঁ। যদি জিরো হয় তাহলে নো গুণ, কিছুই গুণ করতে হচ্ছে না,
আদারওয়াইজ বারবার একটা n-1 এর জন্য কল যাচ্ছে আর একটা গুণ করতে হচ্ছে, তাহলে এটারও কমপ্লেক্সিটি কি হবে, big of n হবে। হুম। ঠিক। হ্যাঁ স্যার। This is not a clever way to calculate power function, ঠিক আছে। বেটার ওয়ে অফ ক্যালকুলেটিং পাওয়ার ফাংশন দেখানোর চেষ্টা করছি। দেখো ফার্স্ট পাও বলে নিচ্ছি, তোমরা চাইলে এটার কোডটা করে দেখতে পারো নিজেরা। 1 if n equals to 0 স্কোয়ার বলে একটা ফাংশন নিচ্ছি, স্কোয়ার অফ, স্যার ওপরের এটাই কি লিখেছে, ইনটু বি লিখেছিলেন? হ্যাঁ ইনটু বি। আমি কি কালি চেঞ্জ করে নেব? ফার্স্ট পাও b, n by 2 if n equals to even, or নইলে b of v into square of first পাও, সাপোজ ধরো আমি এটা x বলে ভ্যারিয়েবল নিচ্ছি যেটার মধ্যে আমি স্টোর করেছি কিছু, x, n by 2 if n equals to odd। বলো দেখি কিভাবে হবে এটা। এটা কি করে করব তাহলে? খুব সহজ। দেখো তো এটা লিখতে পারি কিনা। বলো। স্যার অডের ওই জায়গাটা বুঝতে পারলাম না স্যার। অডটা হলে b ইনটু স্কোয়ার ফার্স্ট পাও x, n বাই 2 হবে। x টা কিভাবে ক্যালকুলেট হবে সেটা অ্যালগরিদমটা আমি তোমাদের কোড পাঠিয়ে দেবো বা অ্যালগোটা পাঠিয়ে দেবো, সেটা থেকে দেখে নিও। কারণ কি একটা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে যেটা ক্যালকুলেট করতে হবে, সেটা তো এখানে লেখা সম্ভব না, ওটা নটা মানে তোমার ওই স্টেপটা মানে নন প্রিমিটিভ স্টেপ, কিন্তু ওই ক্যালকুলেটটা করতে হয়, ঠিক আছে। তো আমি কিভাবে লিখলাম সেটা বলো দেখি। এখানে xt equals to t of n by 2 plus 1, যে কোনো একটা হাফ কল হবে, either the n will be even number or will be odd number. I don't care about the square, কারণ ওটা নন প্রিমিটিভ স্টেপ, স্কোয়ার কিছু এসে যায় না। আমার কি করতে হবে, নয় স্যার ফার্স্ট পাও এই যে ব্র্যাকেটে লিখেছেন না, রেড আর হোয়াইট ব্র্যাকেটে, এটা কি লিখেছেন, বি বি b, তারপরে কমা n দিয়েছেন? by 2 b, n by 2 আচ্ছা x, n by 2। x একটা ইন্টারমিডিয়েটারি ক্যালকুলেটেড ভ্যালু ভেবে রাখো। ম্যাক্সিমাম কি হচ্ছে, n টা যদি অড হয় আমার একটা n বাই 2 এর কল যাচ্ছে আর একটা গুণ করতে হচ্ছে, রাইট। আর যদি ইভেন হয় সেটা শুধু আমার খালি n বাই 2 এর কল যাচ্ছে, তাহলে আমি ম্যাক্সিমামটাকেই কনসিডার করছি যে গুণ যাচ্ছে, কল যাচ্ছে আর একটা গুণ করতে হচ্ছে। তাহলে এটাকে আমি পরের বার ব্রেক করলে কি পাবো বলো দেখি, n বাই 2 স্কোয়ার, কারণ এটা তো আবার n বাই 2 তে ভাঙবে, রাইট, প্লাস 2, হ্যাঁ কি না। হ্যাঁ এটা তার মানে দেখো পরেরটায় হবে আলটিমেটলি, যদি আমি যাই, আমি যদি i এর টার্ম অবধি যেতে চাই এটাকে নিয়ে, তাহলে আমার কি হবে, t বাই n বাই 2 টু দি পাওয়ার i প্লাস i, হ্যাঁ কি না। হ্যাঁ ঠিক। তাহলে দেখো আমার বেসিক্যালি এখানে বেস কন্ডিশন কোনটা, t অফ 1, রাইট। t অফ 1 এ মানে আমি জানি কোন সামথিং টু দি পাওয়ার 1 সেই নাম্বারটাই হয়, বাট t অফ 1 অবধি আমি রিচ করলেই পেয়ে যাবো। দেখো কারণ এখানে দেখো t অফ 1, এখানে দেখতেই পাচ্ছ n এর ভ্যালু 0 যখন হচ্ছে 1, রাইট। আমাকে t অফ 1 অবধি রিচ করতে হবে, ঠিক। তাহলেই বুঝতে পারবো যে একটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। কেন দেখো 1 টাও যদি তুমি সামথিং কোন একটা n এর ভ্যালুও যদি দাও, 1 ও দাও বা 0 ও দাও, হোয়াট এভার ইট ইজ, it will check at least এটা 1 না ইভেন না অড, সেটা তো একবার চেক হয়েই তারপর কাজ হবে।
তাহলে আমার লিস্ট একটা কম্পিউটেশন করতেই হবে, তার মানে আমি বুঝতে পারি যে টি অফ 1 ইকুয়ালস টু 1 এখানে হবে। তো আমার আলটিমেটলি বেস কন্ডিশনটা হচ্ছে 1। তো এইখানে দেখো এই এনটা বা এই 2 টু দি পাওয়ার আইটা ম্যাক্সিমাম কত বাড়তে পারে, এন অবধি বাড়তে পারে। তাহলে আমি কি অ্যাজিউম করব, অ্যাজিউম দ্যাট 2 টু দি পাওয়ার আই ইকুয়ালস টু এন। তাহলে আমি কি বলতে পারি, আই ইকুয়ালস টু হচ্ছে লগ এন বেস 2। তাহলে আমি এখানে কি লিখতে পারি, টি অফ এন, এন এর জায়গায় আমি কি বসাতে পারি 2 টু দি পাওয়ার আই বাই 2 টু দি পাওয়ার আই, প্লাস আই এর জায়গায় কি বসাতে পারি লগ এন বেস 2। তাহলে আমি কি পাচ্ছি, টি অফ 1 প্লাস লগ এন বেস 2, whatever it is, t1 t of 1 definitely a constant value and log n তার থেকে বড় ভ্যালু। আমরা জানি বিগ ও লাগালে সবসময় log n টাই আসবে, তো আমরা বিগ এর মধ্যে log n টাকে কাজে নিলাম। ঠিক আছে, স্যার এইটা না আমি বুঝিনি, একবার বলবেন? n বাই 2 তে ভাগ করেছি তাই n বাই 2, যদি অড হয় নাম্বারটা একটা গুণ এক্সট্রা হচ্ছে, তাহলে আমি ম্যাক্সিমামটা নিচ্ছি, ইভেন হলে যে গুণটা করতে হচ্ছে না। তাহলে ম্যাক্সিমামটা কি হচ্ছে, একটা গুণ করতে হতে পারে এবং আবার n বাই 2 তে ভাগ হবে, তাহলে n বাই 2 তে ভাগ হয়েছে নাম্বারটা আর একটা গুণ করতে হচ্ছে। তাহলে সেকেন্ড বার কি হচ্ছে, n বাই 2 স্কয়ার আর একটা গুণ, মানে এইটাকে যদি ভাঙি তাহলে কি হবে, t অফ n বাই 2 টাকে যদি আবার ভাঙো তাহলে কি এসে যাবে, t অফ এখানে n তো বাই 2 একটা কন্ডিশন দিয়েছিলেন, ইভেনের একটা কন্ডিশন দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি তো, সেটার মধ্যেই তো আমি চেক করলাম, এই তো দুটোর মধ্যে নাম্বারটা নয় ইভেন নয় অড হতে পারে, যে কোনো একটা হবে এট এ টাইম। যাই হোক না কেন, তবে তা- দুটোর মধ্যে ম্যাক্সিমাম টাইম কোনটা নিচ্ছে, ম্যাক্সিমাম টাইম এটা নিচ্ছে, কারণ এইটা ও আর আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ। ম্যাক্সিমামটাকে আমি কনসিডার করে লিখবো। এখানে একটা গুণ করতে হয়, এখানে সেই গুণটা করতে না, বাদ বাকি তো স্কয়ার দুটোর ক্ষেত্রেই সেম। তো গুণ করতে হচ্ছে তাই আমি এটাকে নিয়েছি n বাই 2 তে ভাগ করছি আর একটা প্লাস 1। তাহলে পরের বার ভাগ করলে এটা কি পাবো, t অফ n বাই 4 প্লাস 1 প্লাস 1, তার মানে সেটাকে আমি একবারে লিখে দিচ্ছি t অফ n বাই 2 স্কয়ার প্লাস 2। এরকম করতে করতে যদি i এর টার্ম অবধি দেই, তাহলে t অফ n বাই 2 টু দি পাওয়ার i প্লাস i দেখতে পেলাম। দেন আমি কি দেখছি, 2 টু দি পাওয়ার i টা বেসিক্যালি আমাকে বেস কন্ডিশনটা রিচ করতে হবে, দ্যাট ইজ বেসিক্যালি সামথিং টু দি পাওয়ার 1 অর সামথিং টু দি পাওয়ার 0, হোয়াটএভার ইট ইজ। আমি যাতে খুশি রিচ করি, t1 এ রিচ করা সম্ভব এখান থেকে, তো আমি t1 এ রিচ করতে পারছি, কারণ এখানে সেটাই দেখানো রয়েছে, ইফ n ইকুয়ালস টু 0 তাহলে হচ্ছে 1। তাহলে আমি কি করতে পারি, n টা এই 2 টু দি পাওয়ার i এ যে n 2 টু দি পাওয়ার i, এই 2 টু দি পাওয়ার i টা গ্রো কত দূর অবধি করতে পারে, n অবধি গ্রো করতে পারে ম্যাক্সিমাম। তাহলে আমি অ্যাজিউম করলাম 2 টু দি পাওয়ার i এর ভ্যালুটা n, তাহলে i ইকুয়ালস টু কি পাচ্ছি log n। তাহলে আমি n এর জায়গায় 2 টু দি পাওয়ার i কে বসালাম, এই যেখানে 2 টু দি পাওয়ার i কে বসালাম, তাহলে এটা কেটে গিয়ে হয়ে গেল t অফ 1, অর তুমি 2 টু দি পাওয়ার i এর জায়গায় n লিখতে পারো অ্যাজ ইউ উইশ, আর i এর জায়গায় আমি কি লিখলাম log n বেস 2। দেন আমি এটা কি পেলাম, t অফ 1 প্লাস log n বেস 2, whatever is the value of t of 1 is, যদি 0 হবে বা 1 হবে, যার মানে আলটিমেটলি n নয় তোমার 0 হবে, নয় হচ্ছে কি হবে 1 হবে। তো আমি কেন 0 বা 1 বলছি, বেসিক্যালি 1 ই হবে, কারণ 0 হবে না, কারণ t টু দি পাওয়ার t অফ 1 মানে হচ্ছে তুমি একটা কাজ করছো, খালি সিম্পল একটা খালি ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এটা বেসিক্যালি 1 প্লাস log n বেস 2 যদি হয়, তার মানে এই দুটোর মধ্যে বড় ভ্যালুটা কি, যদি আমি বিগ ও চালাই সবসময় ম্যাক্সিমামটাকে কনসিডার করে, তাহলে বিগ অফ log n টা লগ ইন, হ্যাঁ। স্যার বলো। একটা কথা বলছি, যে আমরা জাস্ট এরকম অ্যাজিউম করে নিতে পারি যে 2 টু দি পাওয়ার i ইকুয়াল টু তো n। তুমি অ্যাজিউম করছো না, লজিক্যালি অ্যাজিউম করছো, তুমি ওটা নিজে আনডেজিফাই করে অ্যাজিউম করছো না, লজিক্যালি ভেবে দেখো। একটা যখন তুমি আয়ের টার্ম অবধি যাচ্ছ, এরকম ভাবে ম্যাক্সিমাম গ্রোথটা কি হতে পারে এটার, তুমি একটা নাম্বারকে যখন ভাগ করো আলটিমেটলি ওটা তো একটা কোনো না কোনো সময় 1 বা 0 তে রিচ করে। তা আমি এটা হ্যাঁ। ফার্স্ট টার্ম থেকে শুরু করছি, তো ম্যাক্সিমাম রিচেবিলিটি কত, n অবধি, কারণ আমি n এর জন্য চেক করছি। তার মানে আইটা ম্যাক্সিমাম কত দূর যেতে পারে, 2 টু দি পাওয়ার i এর টার্মটা ভাঙতে 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 n অবধি যেতে পারে, তাহলে আমি n হ্যাঁ। লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পারবে তো করতে, না পারবে না? কি গো, পারবে তো হ্যাঁ সব স্যার। দিলে? তাহলে এরকম দিলে পারবে, তাহলে একটু অন্য ধরনের কিছুতে করি। আচ্ছা, তোমাদের যে আমি টাইম কমপ্লেক্সিটি নোটসটা পাঠিয়েছি, ওখানে লাস্ট পেজের আগের পেজে দেখবে এক্সাম্পল 7 আছে, ওটাকে সলভ করা আছে বিগ থিটা দিয়ে, ওটা এই মুহূর্তে তোমরা একটু স্কিপ করে যেতে পারো। এক্সাম্পল 7টা যেটা ইউপিটিউ এমসিএ 2002 and 2003 বলে দেখবে একটা কোয়েশ্চেন দেখা আছে, ইউ ক্যান স্কিপ দ্যাট কোয়েশ্চেন ফর সাম টাইম বিং, ওটা মাস্টার্স থিওরেম
পড়ে গেলে নিজেরাই বুঝে যাবে ওটা কেন কি হচ্ছে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা ওটাকে স্কিপ করে যেতে পারো। তো আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, ওখানে কারণ অঙ্কটা না করিয়ে দিলে তোমরা বুঝবে না। তো এটা অলরেডি গিভেন ইন আ নোটস, বাট আমি করছি। তো দেখো t of n ইকুয়ালস টু বলছে 3t ceiling of n by 4, সরি floor of n by 4 plus n, এটা বলেছে, ঠিক আছে? এরকম একটা কিছু বলে দিয়েছে যে কনসিডার দ্য রেকারেশন 3n equals to 3t ceiling of n by 4 plus n। আমাদের কোনো বেস ফেস কিছুই বলে দেয়নি, তার মানে আমাদের বেস কিছু জানা নেই। দেন আমরা এখানে রিচ করব কিভাবে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব সেটা, এটা কি তোমাদের আগে বোঝাবো না অন্যটা আগে বোঝাবো সেটাই ভাবছি। এটা একটু বাদে আসি, কারণ এখানে তোমাদেরকে একটা জায়গায় একটা অ্যাসাম্পশন করতে হবে যেটা এই মুহূর্তে বুঝবে না। দাঁড়াও, বুঝবে, আমি আজকেই বোঝাবো, একটু বাদে বোঝাই। তাহলে আমি আগে একটা অন্য অঙ্ক করাই যেটাই তোমাদের বেস বলে আছে। তাহলে তোমরা বেসটা দিয়ে করছো যখন t of n equals to 2tn by 2 plus 3n square, ধরো এটা আছে এবং বলে দিয়েছে t1 equals to 11, ঠিক আছে? এটাকে করতে হবে সলভ। তো কিভাবে করব বলো দেখি, সংকেত বলো, নোটস না দেখে বলো। না না নোটস দেখছি না। নোটস পরে দেখো, কারণ নইলে শিখতে পারবে না। 2tn by 2 plus 3n square করে নিলাম। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে এরকম লিখতে পারি, দেখো ইচ্ছা করে লিখেছি, অসুবিধা নেই, আগে পরেও লিখতে পারতাম, বাট ক্যালকুলেশনের সুবিধা হবে এরকম ভাবে লিখলে। অসুবিধা নেই তো, একই জিনিস তো, না না হ্যাঁ ঠিক স্যার। আছে? আমি এটাকে দেখো, আমার এই t of n by 2 টা পরের বার ব্রেক হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। t of n by 2 টা ব্রেক হবে, তাহলে 3n square টা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, হুম। প্লাস এই ভিতরে 2 টাকে দিতে আমি হবে। বাইরে রেখে নিলাম। হ্যাঁ তাহলে আমার এখানে দেখো tn এর জন্য কি পাচ্ছি, 3n square 2tn by 2। তাহলে t হ্যাঁ। of n by 2 এর জন্য আমি কি পাবো, 3 into n by 2 square হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস 2tn by 4, হুম। হ্যাঁ এটা পাবো তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে এবার ব্রেক করে লিখি তাহলে কি পাবো বলো তো, 3n স্কয়ার প্লাস 2 into 3 into, ইচ্ছা করে আমি 2 into 3 into রেখেছি, n by 2 হোল স্কয়ার প্লাস কি পাবো 40n by 4, তাই তো? হুম। ঠিক 40n by 4, খুব ভালো কথা। এবার পরের ইটারেশনটা যদি ব্রেক করো বাবা কি পাবে বলো দেখি। পরেরটাতে আচ্ছা আমি এখানে আরেকটা একটুখানি ছোট্ট দেখো, এটা যদি করি 3n স্কয়ার, আমি এটা এই গুণটা করে এটা লিখতে পারি কিনা বলো, 3n স্কয়ার বাই 2, হ্যাঁ হ্যাঁ স্যার। মানে এই 2 2 কেটে যাচ্ছে একটা, হ্যাঁ। 4 into 3 into n by 4 হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস 2t n by 8, বাই 8। হ্যাঁ। ঠিক? হুম। তাহলে এটাকে কি লেখা যায়, 3n স্কয়ার প্লাস 3n স্কয়ার বাই 2, তাহলে 4 into 3 into n স্কয়ার বাই 4 স্কয়ার, তাই তো? 4। হ্যাঁ। 4/4 তাহলে হুম। এইটাকে কি লিখতে পারি, 2 কিউব t of n by 2 কিউব, হুম। মানে 8t by n by 8, তাহলে ওটাকে 2 কিউব t by n কিউব লিখতে পারি তো, 2 কিউব। হ্যাঁ স্যার। তাহলে এটা কি পাচ্ছি দেখো, 3n স্কয়ার প্লাস 3n স্কয়ার বাই 2 প্লাস 3n স্কয়ার বাই 4 আই গেস, রাইট? হুম। প্লাস 2 কিউব t of n by 2 কিউব, খুব ভালো কথা, এরকম একটা কিছু এসছে। আচ্ছা এটাকে দেখো আমি একটা সিম্পল সহজ ক্যালকুলেশনে আনার জন্য একটা জিনিস করছি, একটা সিরিজ মতো যদি ফর্ম করাতে পারি, দেখো তো এইভাবে পারি কি, আমি জানি না পারবো কিনা, তাহলে কি আমার কোনো সুবিধা হচ্ছে দেখো তো, হ্যাঁ স্যার। এইভাবে লিখলে এটা সিরিজে হ্যাঁ পড়ে স্যার। যাবে। একটা সুবিধা হচ্ছে, তাই তো? হুম। তাহলে আমি t of n equals to এটাকে কি করতে পারি দেখো তো, মানে যদি আমি যাই i এর টার্ম অবধি, ঠিক আছে, আপ টু i কমন নিই না এর টার্ম অবধি যদি যাই, তাহলে কি হচ্ছে 3n স্কয়ার 2 to the power 1 প্লাস 3n স্কয়ার 2 to the power 2, মানে 2 স্কয়ার, তাহলে আপ টু এরকম করতে করতে এটা নিশ্চয়ই যাবে হচ্ছে 2 to the power i t of n by 2 to the power i অবধি, হুম। তাই তো? হ্যাঁ স্যার। তো একটা জিনিস দেখো এরকম ভাবে আসছে, তাহলে এই আমাকে এই n by 2 to the power i টার্মটাকে সরাতে হবে, তাই তো, হ্যাঁ কি না? হুম।
মানে n বাই হুম। টু টু দি পাওয়ার i টার্মটা যদি 1 এসে যায় তাহলেই আমার ঝামেলা মিটে গেল, হুম। হ্যাঁ কি না? ঠিক? হুম। তাহলে আমি এটা কি লিখতে পারি, the series terminates when n by 2 to the power I equals to 1 লিখতে পারি। আচ্ছা। তাহলে n equals to 2 to the power I হুম। or I equals to log n base 2। আশা করি স্বাগতার আরেকটা ডাউটও ক্লিয়ার হয়ে গেল কেন আমি 2 to the power I equals to n লিখছিলাম। ঠিক আছে এতটুকু? তাহলে আমি দেখো তো এটাকে কি লিখতে পারি, t of n equals to 3n square plus 3n square by 2 plus 3n square 2 square plus এরকম ভাবে যদি যাই 2 to the power log n base 2 t of 1 লিখে দিই একবারে। আচ্ছা। ঠিক আছে, এইটা একটা হ্যাঁ। ফর্মুলা আছে মনে করো দেখি, m to the power log m base n একটা ফর্মুলা আছে মনে আছে, m to the power log n base m n to the power log m base n এরকম একটা ফর্মুলা ছিল যেটা বেসিক্যালি m হয়ে যায়, মনে আছে কি? নেই? আচ্ছা, ভুলে গেছি। ভুলে গেছো? বাহ, তাহলে আর কিছু করার নেই, তাহলে এমনিই বোঝো, আমার আর ফর্মুলা বোঝানোর সময় নেই। বেসিক্যালি কিছুই না, উল্টো করে দেওয়া যায়, এই এনটাকে নামানো যায়, ওটাকে লগ টু বেস টু করে দেওয়া যায় এরকম লেখা থাকলে। যাই হোক, মনে নেই যখন 3n স্কয়ার প্লাস 3n স্কয়ার বাই 2 3n স্কয়ার বাই 2 স্কয়ার যদি আমি ইন্টারমিডিয়েট স্টেপটা দেখাইও তাহলে এরকম দাঁড়াবে n টু দি পাওয়ার log 2 বেস 2, এটা করে দেওয়া যায় বা ইকুয়ালস টু n লিখে দেওয়া যায় বেসিক্যালি। এই যে আমি যেরকম লিখেছিলাম n টু দি পাওয়ার log m বেস n, log m মানে এটা হচ্ছে বেসিক্যালি m হয়, মাথায় রেখো। ঠিক আছে? আচ্ছা। এদিকে ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি 3n স্কয়ার পার্টটাকে কমন নিই তাহলে কি হবে বলো তো সংকেত, একটু বলো তো, ক্যালকুলেট করে, ক্যালকুলেট করতে 1 প্লাস 1 বাই 2 স্কয়ার 4। এরকম যাচ্ছে তাই তো আবার তো। হুম। আর এটা আমি n ইনটু 11 করে দিই। হুম। ওকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 11 কেন স্যার? এই যে t1 এর ভ্যালু 11 1 ছিল, equal to 11 দেওয়া আছে। t1 ইকুয়ালস টু 11 দেয়া ছিল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এইটা তো একটা ইনফাইনাইট সিরিজ, আচ্ছা। স্যার হ্যাঁ তার মানে এদিকের ভ্যালুটা একটা বড় ভ্যালুই আসবে tn এর থেকে। ফর দ্য ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য আমি একটা কাজ করছি, মনে রাখবে এরকম যখন ইনফাইনাইট সিরিজ দেখতে পাচ্ছ, যখন এরকম কিছু পাচ্ছ তখন ক্যালকুলেশনের সুবিধার জন্য এইটাকে আমরা এক্সটেন্ড করে দিই, মানে অ্যাপ্রক্সিমেট করি আছে, ঠিক আছে? মানে আমরা কি করি, একটা ইনইকুয়ালিটির সাহায্য নিই। এটা তো স্যার ইনফাইনাইট সিরিজের তো ম্যাথসের ফর্মুলাই ছিল। হ্যাঁ সেটাই আনবো, সেটাতেই আসবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো কমাচ্ছি, আমি তো জানি না গ্রো কত দূর করবে, জানি কি? ইনফাইনাইট অবধি যাবে। আরে ইনফাইনাইট গ্রো করবে, ইনফাইনাইটটা কত? তুমি এবার ইনপুট সাইজ ইনফাইনাইট মানে, ইনপুট সাইজ ইনফাইনাইট মানে হ্যাঁ, তার মানেটা কি? বুঝেছি, ক্লিয়ার? বুঝেছি স্যার, বুঝেছি। তাহলে আমাকে কি করতে হবে, একটা অ্যাপ্রক্সিমেটলি টানতে হবে, কি বলতে হবে যে এই ভ্যালুটাকে আমি বড় ধরে নিলাম, যাই ধরছি আমি ভ্যালুটাকে বড় ধরে নিয়ে এগোচ্ছি, মানে আমি লুজলি কাপেলড এর দিকে এগোচ্ছি, ঠিক আছে? হুম। এটা তাহলে আমি কি করলাম, একটা লেস দ্যান ইকুয়ালস টু আনলাম, এটা মানে কি 1 বাই 1 মাইনাস হাফ 1 বাই 2, আর এটা 11n, হুম। তাহলে এটা দাঁড়ায় কত, 6n স্কয়ার লিখতে পারি এটাকে, দেখো বুঝতে পারছো কিনা, প্লাস 11n। আচ্ছা। এই যে একবার স্টেপটা করে দিয়েছি, 1 মাইনাস এন হাফ, ওটা দুটা উপরে উঠে গেল, আচ্ছা। 2 ইনটু 3 6। হুম, তাহলে আমি t অফ n ইকুয়ালস টু কি করতে পারি, এটাকে কি লিখবো, বিগ অফ n স্কয়ার। n স্কয়ার। হুম। যখনই ডিরেক্ট এরকম কোন সময় যদি দেখো ইনফাইনাইট সিরিজ তোমার কাছে এসে ধাওয়া করছে এন্ড তুমি এটাকে n এর টার্মে আনতে পারছো না, এটা গুরু বাক্য দিচ্ছি, ঠিক আছে? এরকম কখনো যদি থাকে এবং তুমি সেটাকে n এর টার্মে আনতে পারছো না, অলওয়েজ টেক আ হেল্প অফ ইনইকুয়ালিটি, ঠিক আছে? যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা ছোটবেলায় অভেদ বলে একটা জিনিস করেছো বীজগণিতে, মনে পড়ে? এরকম একটা ইকুয়েশন দিয়ে দিত, ইনইকুয়ালিটি দিয়ে ওখানে একটা ইকুয়েশন দিয়ে দিত, আমরা এটা এটা কম্পেয়ার করে সলভ আচ্ছা। করতাম। আচ্ছা। মানে যারা বেঙ্গলি মিডিয়াম তারাই বুঝবে, যারা বিদেশি বাচ্চা তারা বুঝবে না। সমজিৎ বেঙ্গলি মিডিয়াম তো?
ইয়েস স্যার। তুমি তাহলে বুঝতে পারবে, মনে পড়েছে এরকম কিছু? হ্যাঁ। ওই সেই অভেদের গল্প। আমরা যখন এরম পারবো না, ইনইকুয়ালিটি নিয়ে আসো। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে অঙ্কের স্টাইল। এরকম লেভেল থেকে ভয় পেও না, এইগুলো এরকম বড়ই হবে, এর থেকেও বড় আসতে পারে। কিন্তু স্যার একটুখানি একটু উপরে যান একবার। ব্যাপারটা হচ্ছে তোমরা টুকছো কেন? এটা পুরো স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে নোটসে। না না স্যার, বলছি কি আমাকে একবার এই স্টেপটা একটু বলবেন, কোন স্টেপটা? এই 3 নম্বর স্টেপটা, এটা এই এটা উপরেরটা, হ্যাঁ এইটা এই হ্যাঁ 2t n/2 টাকে ভেঙে লিখেছি, আর কিছু করিনি। এই দুইটা দেখো বাইরে লিখেছি, t of n/2 টাকে ভেঙেছি। n এর জন্য 2t n/2 plus 3n² যায়, তাহলে n/2 এর জন্য n এর জায়গায় n/2 এর ভ্যালুটা বসাও, তাহলে কি হবে 3 into n/2 হোল স্কয়ার প্লাস 2t n/2 এর জায়গায় তার মানে n/4, n এর জায়গায় n/2 টাকে বসাও। এই পিছনের টার্মটাকে পরে লিখেছেন। হ্যাঁ, সেটা আমি পরে লিখে নিয়েছি আমার সুবিধার জন্য। আমি এটাকে এই টার্মগুলোকে তুমি রাখতেই পারতে পিছনে, এটা আমার সুবিধা হয় অনেক আচ্ছা সময়, তাই আচ্ছা, বুঝেছি এবার, ঠিক আছে। আর কিছু করিনি। ঠিক আছে, আচ্ছা তোমরা এবার একটু টাইম হ্যাঁ, কমপ্লেক্সিটি অ্যানালিসিসের নোটসটা খোলো, ওখানে একটু এক্সাম্পল 6টায় যাও, ওটা একটু ঘটমটো এক্সাম্পল বুঝিয়ে দিই, আমি আর লিখছি না। খুললে গেছো? হ্যাঁ স্যার। দেখো রয়েছে কি, আচ্ছা। দেখো কোনো বেস কন্ডিশন দেয়া নেই, tn equals to 3t of 3t floor of n/4 plus n আছে না? তাহলে হ্যাঁ। এইটাকে এরকম বেস কন্ডিশন যখন দেয়া থাকে না, তখন স্যার তোমাকে কত নম্বর? কোন এক্সাম্পল পেজটা? সেকেন্ড 6, এক্সাম্পল নাম্বার 6, সেকেন্ড লাস্ট পেজ। ঠিক আছে, হলো? এই রকম অঙ্ক যখন থাকে, ফার্স্ট বেস কন্ডিশন না দেয়া থাকলে ধরে নিতে হয় যে আমাদের কাছে যদি t of 1 বা t of 2 মানে এনি টাইম যদি আমি কোনো কনস্ট্যান্টে পৌঁছাতে পারি, দ্যাট উইল টেক আ কনস্ট্যান্ট টাইম। ফার্স্ট কি বললাম, এরকম কোন অঙ্কেতে যদি তোমার কি না থাকে, যদি বেস কোন টার্ম দেয়া থাকে মানে t1 ইকুয়ালস টু কত বা t0 ইকুয়ালস টু কত, এইগুলো যদি না দেয়া থাকে, দেন অলওয়েজ একটা জিনিস মাথায় রাখো, আমাদের ধরে নিতে হবে যে বেস টার্মিনোলজি যেটা থাকবে বা বেস টার্ম যেটা থাকবে, সাপোজ t1 অর t0 হোয়াটএভার, আমরা ইটারেট করে যেটাই রিচ করব সেটা অলওয়েজ কনস্ট্যান্ট টাইম লেভেল। এবার তোমরা কোয়েশ্চেন করবে স্যার কি করে বুঝবো t1 এ পৌঁছাবে না t0 তে পৌঁছাবে? ধরে নাও, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি এবং লজিক্যালি বলছি, কোন সময় যদি ডিভাইড এন্ড কনকার টাইপ কোনো এক্সপ্রেশন থাকে, মানে ধরো tn equals to t of n/4 বা tn equals to n/2 বা tn equals to n/6, এরকম যদি কোনো টার্মিনোলজি থাকে, অলওয়েজ মনে রাখবে বেস টার্ম কখনো t of 0 হতে পারে না, বেস টার্ম উইল বি অলওয়েজ t of 1। মাথায় ঢুকেছে এত দূর যা বক্তব্য রেখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার অঙ্কটা দেখো, এখানে আবার একটা সিলিং দিয়েছে, মানে আমাকে আবার নিচের ভ্যালুটাকে নিতে হবে। তাহলে দেখো কি করছি, tn equals to n plus 3t n/4 লিখেছি। পরের টার্মটা যদি হয় তাহলে আমাকে কি হবে, 3 মানে n প্লাস ওই t of n/c মানে ফ্লোর অফ n/4 যেটা আছে ওটাকে আমাকে ব্রেক করতে হবে, তাহলে n এর জায়গায় কি বসাবো, n/4 বসাবো, তাহলে n/4 plus 3t of n/16, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে যদি এটা হয়, তাহলে দেখো তো পরের টার্মিনোলজিতে যেটা করেছে একবারে করে দিয়েছে, পরেরটাও ব্রেক করে দিয়েছে। সেটা হচ্ছে কি, তুমি অ্যাকচুয়ালি যদি ব্রেক মানে যদি ব্রেকটা একবারে না করো তাহলে কি পাবে, আমি সেটা লিখছি একবার নয়, এখানে কি পাবো, n প্লাস 3 of n/4 প্লাস প্লাস 3 স্কয়ার t of ফ্লোর অফ n/16, তাই তো? হুম। এরকম কিছু একটা পাওয়া উচিত। তারপর তাহলে পরের টার্মটা আমি কাকে ব্রেক করবো, এই কাকাকে ব্রেক করবো, তাই তো? আচ্ছা। তাহলে আমি যদি
তিনটাকে কমন নিয়ে লিখি তাহলে কি থাকবে, ফ্লোর অফ n/4 একটা থাকলো, আর এটাকে যদি ব্রেক করো t অফ n/6 কে কি পাবে বলো দেখি বাবা, একটা 3n/16 একটা পাবো, হ্যাঁ কি না, হ্যাঁ। প্লাস এটা কি পাবো 3t অফ n/64, n/64 n/64 এরকম কিছু একটা থাকবে, ব্র্যাকেটের ভুলভাল আছে কিনা দেখে নিও, এরকম একটা কিছু থাকবে। ওকে, তাহলে পরের টার্মটাকে আমি কি লিখতে পারি, n প্লাস 3 অফ n/4 প্লাস 9 অফ n/16, তাই তো, দেখো তো একটু আমি ঠিক লিখছি কিনা। স্যার Plus- 9 হলো কি করে? 9 কি করে 3 ইন্টু 3 9, আর তাহলে এই সামনে পার্সেন্ট ছিল তো। হ্যাঁ কি ছিল, ও আচ্ছা আচ্ছা, সরি না, আচ্ছা স্যার, ঠিক আছে তো, পুরোটা ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ এই ঠিক যে আছে একটা স্যার, আবার পুরোটা ব্র্যাকেটে আছে আবার একটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে এটা কত হবে 27 হবে তো, হুম হ্যাঁ 27 n/64। এটা পেলাম। আচ্ছা আচ্ছা, এবার এইখান থেকে দেখো আয়ের টার্মে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এই ফ্লোর ভ্যালুগুলোকে সরিয়ে দিচ্ছি, আমি ফ্লোরটাকে কনসিডার করবো না, তাহলে কি লিখবো, লেস দ্যান ইকুয়ালস না গ্রেটার দ্যান ইকুয়ালস, ভালো করে ভেবে বলবে। গ্রেটার দ্যান ইকুয়াল, এই লেস দ্যান ইকুয়াল, মানে এর বেশি তো হতে পারে। ম্যাক্সিমাম এটা হতে পারে, এই যে বুঝতে পেরেছি আমি ধন্য এতে। এই যারা বোঝনি তারা বিকিকে কন্ট্যাক্ট করবে, বিকি বুঝিয়ে দেবে, বিকি বোঝাও যদি কেউ না বুঝে থাকো, এত অব্দি লিখতে পারি তাই তো। তাহলে আবার এই যে কেউ বোঝেনি, স্বাগতা বোঝেনি, বিকি স্বাগতাকে বোঝাও, আমি স্বাগতাকে বোঝাও বিকি, বলো বিকি বলো। স্যার না 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 বলো, নলে যেদিন দেখা যেখানে দেখতে পাবো সেদিনকে মেরে ফাটিয়ে দেবো কিন্তু, বলো বলো সবাই বলো, না স্যার সব বলে দাও। চেষ্টা করো, চেষ্টা করো, না পারলে আমি বলবো, সংকেত বোঝাও দেখি। ফ্লোর ভ্যালু হলে নিচেরটা নিচ্ছি। হ্যাঁ ফ্লোর মানে তো নিচেরটাই, ফ্রন্টের নিচেরটা, হ্যাঁ এটা মানে হচ্ছে তো এটা, যার জন্য মিনিমামটাই নেব, যার জন্য ওটা লেস দ্যান হচ্ছে। কারেক্ট। আচ্ছা, এই ভ্যালুটা কি কখনোই টিএন কে এক্সিড করতে পারে না, হ্যাঁ তাই তো, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, এতটা বুঝেছো। তাহলে আবার কি এই যে ছোট লোকটি আছে একে আমাকে 1 এ পৌঁছাতে হবে, তাই তো, তাহলে একে ধরে নাও n/4 টু দি পাওয়ার i ইকুয়ালস টু 1, দেখো তাই করেছি, তাহলে i এর ভ্যালুটা এসছে log n বেস 4, তাই তো। হুম। আচ্ছা, এবার যেখানে ট্রিক্সটা এই অঙ্কের মানে যেখানে বেস কন্ডিশন দেয়া থাকবে না, যে ট্রিক্সটা সেটা ভালো করে দেখো, t of n equals to কি লেখা আছে, t of n equals to less than t of n less than equals to n plus 3n/4 plus 9n/16 plus 27/64 plus dot 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 করতে করতে plus 3 to the power 4 log n base 4 t of 1, এই লাইনটা অবধি আশা করি সবাই বুঝে গেছো। বেসিক্যালি এই লাইনটাকে আমি টুকেছি, খালি i আর n এর ভ্যালুগুলোকে বসিয়েছি, তাই তো। কিন্তু পরের লাইনটা ভালো করে খেয়াল করো, সেম জিনিসই আছে, সেম জিনিস রেখেছি আমি, খালি t of 1 এর জায়গায় আমি big theta of 1 করে দিয়েছি। এটা কেন তাই স্যার? করেছি? এটা কেন, এটাই সেটা- কোয়েশ্চেন হবে, এবং এই big theta of 1 টা আমি কেন করলাম সেটাই কোয়েশ্চেন হবে। তো এইটাই হচ্ছে ট্রিক্সটা শেখাচ্ছি, big theta of 1 এ আমি কেন নিয়েছি। ফার্স্টে আমাকে বলো big theta কি কাজ করে, টাইট বাউন্ড না লুজ বাউন্ড না লোয়ার বাউন্ড না আপার বাউন্ড, কি করে big theta? or big theta of 1, big O of 1, big omega of 1, এর মানে তিনটের মানে কি সেম? বেসিক্যালি তিনটের মানে একটা জিনিসে তো সেম, তিনটেই বোঝাচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট টাইম, হ্যাঁ কি না, হ্যাঁ কনস্ট্যান্ট টাইম। কিন্তু বিগ থিটা অফ 1 লেখার একটাই কারণ, না আমি লুজলি আপারটাকে নিয়েছি না লুজলি লোয়ারটাকে নিয়েছি, আমি কি নিয়েছি এক্সাক্ট টাইটটাকে নিয়েছি,
বোঝাতে পারলাম কেন বিগ থ্রি অফ ওয়ান লিখলাম? কারণ দেখো T1 এর ভ্যালু আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমাকে T1 প্রোভাইড করেনি। তাহলে আমি T1 টার্মটা যদি আমি T অফ টার্মটাকে এলিমিনেট করতে পারি, তাহলে আমি ওখান থেকে কোনো রকম ভাবে একটা কিছুতে রিচ করতে পারবো, ঠিক? কোনো সলিউশনে রিচ করতে পারবো, আমাকে T1 টার্মটাকে সরাতে হবে। দেন T1 টার্মটাকে সরানোর জন্য আমি কি করলাম, বিগ থিটা অফ 1 লিখলাম। এতটা সবাই বুঝতে পেরেছো? কনস্ট্যান্ট টাইম আমি ফার্স্টেই বললাম যে T1 অলওয়েজ যখন দেয়া থাকবেন আমরা ধরে নেব যে T1 টা বা বেসটা কনস্ট্যান্ট টাইম নেয়, এবং বেসটা কনস্ট্যান্ট টাইম নেয়, এবং আমরা T1 এ কেন রিচ করব, যদি কোনো রকম ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ দেখো মানে n/2 n/6 এরকম হয়, তাহলে ডেফিনেটলি ওটা T1 এ রিচ করবে, কান্ট পসিবল টু রিচ ইন T অফ 0। শিখে যাবে যখন আস্তে আস্তে বড় হবে কেন T অফ 0 তে রিচ করবে না, T অফ 1 ই অলওয়েজ রিচ করবে। আরেকটা জিনিস কি, যে আমি লুজ যখন এরকম কোনো আননোন ভ্যালু বসাবো, যখন আমাকে কোনো কনস্ট্যান্ট টাইম ভ্যালু বসাতে হবে, ডোন্ট টেক বিগ ও অফ 1, ডোন্ট টেক বিগ ওমেগা অফ 1। যদি তুমি বুঝতে পারছো এটা লুজলি কাপলড ভ্যালু, দেন অনলি ইউ ক্যান টেক ইট, আদারওয়াইজ অলওয়েজ টেক বিগ থিটা অফ 1, মানে তাহলে তোমার কোনো ইকুয়েশনে চেঞ্জ হলো না, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমি ওখানে বিগ থিটা অফ 1 বসালাম। বসানোর পর দেখো আমি বেসিক্যালি সামনের যে টার্ম গুলো আছে n 3n/4, ওই n টার্মটাকে যদি বাদ দিই, তাহলে আমি 3n/4 এর একটা সিরিজ পাচ্ছি, that will be a infinite series, I equals to 0 to big theta 3/4 to the power I। দেখো এরকম করে রাখা আছে, তাই তো? n টাকে কমন নিয়ে বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো কথা। আর তার পাশে আবার বিগ থিটার একটা টার্ম লিখেছে, কি টার্ম লিখেছে? বিগ থিটা অফ n টু দি পাওয়ার log 3 বেস 4, এটা কিছু লিখেছে, তাই তো? এটা কেন লিখেছে পাশে লিখে দিয়েছে, ওই যে আমি বললাম n টু দি পাওয়ার, ওই আগের প্রপার্টিটা, ঠিক আছে? ওটা বিগ থিটার মধ্যে কেন ঢোকালো, কারণ বিগ থিটা অফ 1 একটা কনস্ট্যান্ট টাইম, তাহলে আমি এটা টোটালটাকেও একটা টাইট বাউন্ড হিসেবেই ধরতে পারি, তাই বিগ থিটা ধরেছে, ঠিক আছে? ধরার পর দেখো অ্যাকচুয়ালি তোমাদের আমি আগের দিন দুটো জিনিস বলেছিলাম, এবার সেটা খেয়াল করো এখানে কিসের অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা তোমরা এটা খেয়াল করার, এই স্টেপটা অবধি বুঝেছো তো? এই স্টেপটা অবধি বুঝো, বেশ ডান। এখানে অবধি বুঝে এর দুটো পেজ আগে আসো, 2 থেকে 3টে পেজ আগে আসো। আগে এসে লিটিল ও তার ডেফিনেশনটা নিজেরা ভালো করে পড়ো, দেন আমাকে আবার কোয়েশ্চেন করবে। 2-3 পেজ আগে এসে লিটিল ও, কারণ তোমরা বাড়িতে পড়োনি আমি জানি, এবার পড়ে নাও। পড়েছো? Yes, sir. কি বুঝলে বাবা? এই ছোটবেলাকার কথা মনে পড়তে হবে, ক্লাস 11 এর লিমিটের কথা, তাহলেই মনে পড়বে। আর লিমিট না মনে পড়লেও সহজ ভাষাতেও বোঝা যাবে। আপার বাউন্ডে টাইট বাউন্ড, তাই তো? হুম। যদি আমি টাইট বাউন্ডে লুজ বাউন্ড খুঁজতে চাই তাহলে কি হবে? আপার বাউন্ডে টাইট বাউন্ড কি হয়? লিটিল ও। তাহলে আমি টাইট বাউন্ড পাই কি দিয়ে? বিগ থিটা দিয়ে। এবার সেটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে চাই, বা সেখান থেকে যদি আমি কোন একটা ফাংশনাল রিচ করতে চাই, তাহলে আমি কি বিগ ও আর বিগ ওমেগাতে যেতে পারবো? না। কেন পারবো না? পারবো না তো বললে কি, এবার কেনটা বলো, বুঝে বলো। কারণ দেখো টাইট বাউন্ড যখন নিচ্ছ, মানে তোমরা যদি সেই অঙ্কের ভাষায় মনে করো, তার মানে এটা হচ্ছে ক্লোজ বাউন্ড, তাই তো?
হুম। আর এরকম ব্র্যাকেট থাকা মানে হচ্ছে ওপেন, তাই তো? না আমি উল্টো হুম, বললাম? ওপেন। হুম, তো তুমি এইটায় আছো, ঠিক আছে? এইটা থেকে তো এটাই আসা সম্ভব নয়, এই কারণেই, কারণ তুমি এবার গ্রোথের হিসাবে ভাবো, ফাংশনের গ্রোথটাকে যেরকম টাইটলি বাঁচছিল, তুমি হঠাৎ করে সেটাকে এরম করে তো দিতে পারো না। তার মানে না। অনেক ভ্যালু চেঞ্জ হচ্ছে। হুম, আমি কি করতে পারি, এই যে ধরো ফাংশনের করতে এরকম টাইট হচ্ছে, এই যে যখন ধরো এরকম আছে এটা, আমি এইটাকে একটা কাজ করতে পারি যে এই যে গ্যাপটা আছে এইটা মেজার করতে পারি। হুম, হুম, যদি এটা fn হয়, এটা যদি gn হয়, তাহলে কি বোঝায়? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn বাই gn আছে? হুম, 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 আছে তো? দ্যাট ইজ বেসিক্যালি ছোটবেলাকার লা পিতাল বা এল হসপিটাল রুল, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার। এইটা। তাহলে দেখো আমি বিগ থিটায় এই যে log 3 বেস 4 পেয়েছো, এটার ভ্যালুটা দেখো কত আসে, দেখবে যদি ক্যালকুলেটর থাকে দেখবে লেস দ্যান 1 আসবে, ঠিক? তাহলে আমি এই যে বিগ থিটা অফ n টু দি পাওয়ার log 3 বেস 4 এর ভ্যালুটা এই যে লেস দ্যান 1 আসছে, তাহলে আমি এইটাকে আর বিগ থিটাতে না লিখে আমি এটাকে কি করলাম, লিটিল ও অফ n লিখেছি, দেখো আছে, দেখেছো? তার মানে ব্যাপারটা হচ্ছে আমি টাইট বাউন্ডটার এই গ্যাপটাকে মেজার করে এটাকে ফেলে দিলাম লুজলি কাপেলডের ডোমেনে। তার দুটো কারণ। প্রথম কারণ, আমি টি অফ 1 এর ভ্যালুটা জানি না, আমাকে বলা নেই, আমি ওটা একটা কনস্ট্যান্ট ধরিয়ে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট করেছি। যখনই অ্যাপ্রক্সিমেশন আসে তার মানে আমি টাইট বাউন্ড বলতে পারি না, প্রথমত। দ্বিতীয় কারণ, যে আমি যদি ওটাকে টাইট বাউন্ড বলে করতে চাই, তাহলে দুটো জায়গায় বাধা আসবে। এক হচ্ছে বাধা আসবে, তুমি টাইট বাউন্ড দিয়ে কোনো রকম ডাইরেক্ট ফর্মুলা বলতে পারো না, কারণ যখনই তুমি টাইট বাউন্ড বলছো ইউ হ্যাভ টু গিভ সাম প্রুফ। মানে লুজ লোয়ার বাউন্ড বলা যেরকম, টাইট বাউন্ড মানে তোমাকে প্রুফ দিতে হবে যে এটা এর থেকে বেশি যেতে পারে না বা এর থেকে কম যেতে পারে না। ক্লিয়ার? বেটার অপশন, এরকম জায়গায় আটকে গেলে আপার বাউন্ডটাকে আমি যতটা লুজ করতে পারি, মানে ধরো আমি যদি যেটা অ্যালগরিদম অফ বিগ অফ এন, সেটাকে আমি বিগ অফ এন টু দি পাওয়ার 100 ও যদি বলতে পারি, কিন্তু আমি যদি এই বিগ অফ এনটাকে যদি লিটিল ওতে দিয়ে বোঝাই, তখন আমি এটাকে বলতে পারি বিগ অফ এন টু দি পাওয়ার 1.5 বা 1.3 এরকম কিছু বলতে পারবো, কোনোদিনই এন টু দি পাওয়ার 100 বলতে পারবো না। কারণ কি, আমি এটার যে বাউন্ডটা আছে বা যে লুজ ব্যাপারটা আছে সেটাকে আটকে দিচ্ছি। ক্লিয়ার? তো মনে রাখো, বিগ থিটা থেকে অলওয়েজ দেয়ার ইজ আ ওয়ে আউট টু কাম ওভার। নয় তুমি লিটিল ওমেগাতে আসতে পারো, নয় তুমি লিটিল ওতে আসতে পারো, ডিরেক্টলি বিগ ও বিগ থিটাতে আসার কোনো জায়গা নেই। আর যেহেতু দুটো অ্যাপ্রক্সিমেশনের ওপর কাজ করছি, ফার্স্ট একটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে লেস দেন ইকুয়ালস টু আছে, যদিও সেটা ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি আরেকটা অ্যাপ্রক্সিমেশন করে নিয়েছি যে কনস্ট্যান্ট টাইমটার ভ্যালু আমি জানি না, সেটাকে আমি একটা বিগ থিটা অফ 1 দিয়ে কনস্ট্যান্ট ধরেছিলাম। সেই জন্য আমি টাইট বাউন্ডে কোনো অ্যান্সার রাখতে পারবো না। আমাকে কি করতে হবে, অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে কোনো লুজলি কাপেলডে, নয় লুজ আপার নয় লুজ লোয়ার। আবার লুজ লোয়ারে নিতে গেলেও প্রুফ দিতে হবে, তো লুজ লোয়ারে নিয়ে ছেড়ে দাও। আর আমি কোথায় নিয়ে যাব, আপারের দিকে নিয়ে যাব। আপারের দিকে নিয়ে গিয়ে কি করলাম, ওটাকে বিগ অফ এন লিটিল অফ এন করলাম। লিটিল অফ এন করার পর দেখো সিম্পলি 4n প্লাস লিটিল অফ এন আসছে। লিটিল অফ এন ইজ আ স্মলার ভ্যালু, আর 4n তার থেকে বড় ভ্যালু। তাহলে আমি কি করব, বিগ অফ এন লিখে দেবো কমপ্লেক্সিটি। ডান। এই টাইপের ম্যাথস হচ্ছে একটা এক্সেপশনাল অঙ্ক দেখিয়ে দিলাম। ধরে নাও যদি পরীক্ষায় খুব ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ধরে নাও এটাই পাবে। জেনারেলি খুব বেশি ইকুয়েশন হয় না, এটা একটা নন হারমোনিক ইকুয়েশন, তো এরকম জেনারেলি সব সময় ইকুয়েশন পাবে না। তো হয়তো তোমাদের বেস কন্ডিশন দিয়ে দেবে, যদি না দেয়া থাকে তাহলে এই খাটনিটা খাটতে হবে। এটাও শিখিয়ে দিলাম, বলে দিলাম। তো নিজেরা বুঝে নিও, মানে যদি কোনো জায়গায় আটকায় সেটা জায়গায় রিপিট করতে বলো, আমি আবার রিপিট করছি, কিন্তু ভালো করে বুঝে নাও। হ্যালো, স্যার। বলো গো। আচ্ছা একটু দেখে নি স্যার। হ্যাঁ দেখে নাও। আর তো আরেকটা কথা, এক্সাম্পল 7টা এই মুহূর্তে স্কিপ করে দিও। এক্সাম্পল 7টা ডিরেক্টলি এই মুহূর্তে বুঝবে না, ওটা মাস্টার্স থিওরেম দিয়ে লেখা রয়েছে, তাই বিগ থিটা লিখতে পেরেছি আমি।
তো ওটা কারণ ওটা একটা মোনোটোনাস নন ডিটারমিনিস্টিক নন মানে কি বলে নন ডিক্রিজিং পলিনোমিয়াল, তাই জন্য আমি এটা লিখতে পেরেছি। কিন্তু ওটা মাস্টার্স থিওরেম দিয়ে হবে, ওটা এই মুহূর্তে পারবে না, ওটা ওই জন্য স্কিপ করে রাখো। স্যার একটু ওই জায়গাটা একবার একটু বলবে, যে যেটাতে লিটল এর সাথে ওই যে ক্লোজ বাউন্ড আর ওপেন বাউন্ডের জিনিসটা যেটা বললে না, ওই জায়গাটা একবার একটু বলো না। এটা এই যে এরকম ভাবে যেটা এঁকে দেখালাম, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তোমার এটা যদি ধরো তোমার এস্টিমেশন হয়, এটা ধরো তোমার গ্রোথ ফাংশন, তাই তো নরমালি, তাহলে বিগ থিটা হলে কি হবে, এইখান দিয়ে কোন এক জায়গায় বেরোবে, তাই তো টাইট বাউন্ড হলে, না এদিক না ওদিক, বা আমি যেটা এস্টিমেট করেছি সেটাই আসবে, ঠিক? হ্যাঁ এবার তুমি বেসিক্যালি দেখো, ফার্স্ট অফ অল ওই টি অফ 1 থেকে একটা বিগ থিটা অ্যাপ্রক্সিমেশন টেনেছো প্রথমে, হ্যাঁ ঠিক? এবার বিগ থিটাতে আমি কেন অ্যানসারটা রাখতে পারবো না সেটা বুঝে গেছে, তাই তো? যে যেহেতু এতটা অ্যাপ্রক্সিমেশন টানা, তা আমি টাইট বাউন্ড অ্যান্সার রাখতে পারবো না, আমাকে লুজলি কাপেলডে রাখতে হবে। এবার হ্যাঁ। লুজলি কাপেলডে রাখতে গেলে দুটো অপশন তোমার কাছে, নয় তুমি লোয়ার বাউন্ডের দিকে যেতে পারো, নয় তুমি আপার বাউন্ডের দিকে যেতে পারো। এবার আমাকে আগের দিনে আমরা জানি যে আমাদের যদি এলবিটি দেখাতে হয়, লোয়ার বাউন্ডে কিছু দেখাতে, আমাদের তার এগেইনস্টে প্রুফ দিতে হয়, হ্যাঁ প্রুফ দিতে হয়। তো আমার এই দিকে যাওয়ার দরকার নেই, আমার রাস্তা বন্ধ, এক পড়ে রইলো কি আমি আপার বাউন্ডের দিকে যেতে পারি। এবার তুমি পেয়েছ টাইট, টাইট থেকে তাহলে আমাকে লুজ লুজ আপারে আসতে হবে, কিন্তু ডিরেক্টলি তো আসা যাবে না। তো ওয়ে কি, আমি এই যে ধরো আমার এটা হচ্ছে টাইট বাউন্ডের গ্রাফ, যদি বিগ ও হতো তাহলে আমি এরকম কিছু বলতাম, আর যদি বিগ লিটিল ও হয় তার মানে আমি এরকম কিছু বলতে পারি, ঠিক? কারণ লিটিল ওর কাজটা তোমরা যদি এই যে লিটিল ওর যেরকম ডেফিনেশনটা পড়লে, বেসিক্যালি কি এফ এন বাই জি এন করলে এন এর ভ্যালু যদি টেন্স টু ইনফিনিটি করে তাহলে ডেফিনেটলি জিরো পাবো। তার মানে কি, আমার এটা যদি আপার বাউন্ড হয় তাহলে, আর এটা যদি আমার আপার বাউন্ডটা হয়ে থাকে এইটা, তাহলে লিটিল ও বলছে হচ্ছে তুমি সেই মিনিমাম কোন আপার বাউন্ডটা দিয়ে যাও, কারণ তোমাকে অত বাড়াতে হবে না, তাই তো? আমি যেরকম বিগ অফ এন স্কয়ার যেটা আছে সেটাকে এন টু দি পাওয়ার 100 ও বলতে পারি, আবার এন টু কিউব ও বলতে পারি। ও বলছে তুমি বেটার বলা হচ্ছে এন কিউব বলো, তুমি লুজ করলে তাহলে এন কিউবটাকে বলো, কিন্তু এন টু দি পাওয়ার 100 বলো না, একটা হিউজ ডিফারেন্স এসে যাচ্ছে, তাই তো? তাহলে এবার বিগ থিটা তাহলে কি করছে, বিগ থিটা থেকে আমাকে কি করতে হচ্ছে, লিটিল ওটাই নিতে হবে। লিটিল ওতে তাহলে কিভাবে নেবো, বেসিক্যালি আমি এইটার এই যে গ্যাপটা আছে টাইট বাউন্ড আর লিটিল ও আর বিগ থিটার মধ্যে, বিগ ওর মধ্যে, তাহলে আমি এই গ্যাপটাকে মেজার করি। এবার এইটা যদি জি ড্যাশ এন আর এটা যদি এফ এন হয়, তাহলেও তো সেম ভাবেই দাঁড়াবে যে এফ এন আর জি ড্যাশ এনটা যদি চোখের মধ্যে দেখো, একটা সার্টেন টাইম পরে এই দুটো একদম মনোটোনিক্যালি যাবে, একদম সেমই যাবে, ডিস্টেন্স সেম হতে থাকবে, তার মানে এন এর ভ্যালু ইনফিনিটি থাকলে এটার বাইটা ভ্যালুটা জিরোই আসতে থাকবে, রাইট? হ্যাঁ। তাহলে আমি থিটা থেকে কোথায় আসতে পারি, লিটিল ওতে। তাহলে লিটিল ওতে ফার্স্টে এলাম, তাই আমি ওই জন্য বিগ থিটা অফ যেটা লিখেছিলাম এটাকে আমি কি করলাম, লিটিল ও অফ এন করে দিলাম, রাইট? করে দেওয়ার পর তুমি পেলে হচ্ছে 4n প্লাস লিটিল ও অফ n, তাহলে এই দুটোর মধ্যে কার ভ্যালু বড়, 4n এর n বড়, তাহলে আমি tn ইকুয়ালস টু বিগ অফ n করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে গল্প, এবং দেখবে এখানে প্রচুর কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, দু ধরনের বিভিন্ন ধরনের এক্সাম্পল, বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল এক্সাম্পল, সেগুলো করে দেওয়া আছে,
মানে কিছু যদি কোড দিয়ে দেয় সেগুলো, আর আমি তো কিছু এক্সাম্পল করিয়ে দিলাম, এর মধ্যে থেকেই পেয়ে যাবে আশা করি কমন তোমাদের কলেজে। তো বা এই টাইপের মধ্যে সবই কমন পেয়েই যাবে আশা করছি। এরপর যেটা হয় সেটা হচ্ছে